আমি বলি যে হোয়াটস বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, এ কথাটা তো খুব চালু কথা ছিল। তো এখন যেটা বাংলা থেকে শুরু হচ্ছে সেটা আজকে সারা দেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। এবার বক্তব্য হচ্ছে ওই শাহজাহানের ঘটনার সময়, শাহজাহানের ঘটনার পরে আপনি আমাকে বলুন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ভাইপোর ভূমিকা কি ছিল। তারা কেউ বিধানসভায়, কেউ সাংবাদিক সম্মেলনে বলেছে শাহজাহান কি করেছে, শাহজাহান নির্দোষ। আমার বক্তব্য হচ্ছে যে আমার ঘটনা হচ্ছে যে শাহজাহান 1 মিনিটে 28টা না 30টা ফোন করেছিল। এখানে প্রাথমিক স্তরে যদি দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেওয়া হয়, পরের দুদিনের মধ্যে আবার টিভি ক্যামেরার সামনে সেই সাংবাদিক, সেই চ্যানেলের সামনে যখন সেটাকে আবার স্বীকার করে নেওয়া হয়, জানবেন তার ভেতরে দৃঢ়তা থাকতে হয়। 10 বছরের রিজার্ভ করলেন কেন? 78 বছরের রিজার্ভ করুন না। আরে 10 বছরের কেন রিজার্ভ করলেন? 10 বছরে আপনারা কি করেছিলেন? 48টা পরীক্ষা বাতিল হয়েছিল, আপনারা কি করলেন? পার্লামেন্টে তদন্ত দেওয়া হলো, মাথা অবধি পৌঁছানো যাবে তো? কোনো মাথা আছে কিনা, কোনো বড় চক্র কাজ করছে কিনা, এটা আমরা কেউ জানি না, এখনো সেটা সামনে আসে না। আমি বলছি একটা গুজবের জন্য 200-300 লোক জড়ো হয়ে গেল। কত মহিলা রয়েছে সেই 200-300। আমার থেকে তো তুমি বেশি বলে ফেললে। তো আমার সোনার ধৈর্যটাও রাখতে হবে। আরে আমার সোনার ধৈর্য কান্নে, সেটা দর্শক দেখছে। আমি বলি মাছ আর মাছরাঙাকে এক করলে হবে না, মাছ আর মাছরাঙাকে এক করলে হবে না। আমি বলি আপনাকে আবার বলবেন না, না না একটু আরে বলতে তো দিন। আপনাকে শুধু আক্রমণ ঘটনাটা দেখলে হবে না, আক্রমণের পরবর্তী ঘটনা দেখতে হবে। ইতিমধ্যে বিহার পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, এখানে যেমন পিসিআর ভাইপো, মানে বলছেন আক্রমণটা ঠিক আছে। না না আপনি বলবেন, কিন্তু যে কথা বলবেন সেটা তো আমাকে বলতেই হবে। একদম বলছি না, আপনি তো শুনুন, তারপর কনক্লুশন করবেন। আমার বক্তব্য আপনি তো বলতেই দিচ্ছেন না। আমার বক্তব্য হচ্ছে ওই শাহজাহানের ঘটনার সময়, শাহজাহানের ঘটনার পরে আপনি আমাকে বলুন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ভাইপোর ভূমিকা কি ছিল। তারা কেউ বিধানসভায়, কেউ সাংবাদিক সম্মেলনে বলেছে শাহজাহান কি করেছে, শাহজাহান নির্দোষ। আমার বক্তব্য হচ্ছে যে আমার ঘটনা হচ্ছে যে শাহজাহান 1 মিনিটে 28টা না 30টা ফোন করেছিল। এখানেও অপরাধী নিশ্চয়ই সে ধরনের কোনো কাজ ঘটিয়েছে, কিন্তু আপনাকে ভাবতে হবে সরকার বা দল সেখানে তাদের ভূমিকা কি ছিল। অপরাধীরা অপরাধ সংগঠিত করে, অপরাধের হাত থেকে বাঁচতে তারা বিভিন্ন ছলাকলার আশ্রয় নেয়। তার জন্য তারা এখানেও করেছে, মানুষকে ভুল বুঝিয়েছে। আমি আপনাকে বলি, ওখানে কি মানুষ ভুল বুঝেছিল? ইডির ওপর হামলা করার সময় কেউ বলেছিল যে এটা ফলস ইডি, এটা নকল ইডি? তারা বলেছিল মোদিজি মুর্দাবাদ। আমার বক্তব্য একদম অত্যন্ত পরিষ্কার, এটা সংগঠিত। যেমন সিবিআই বলছে, সলিলদা বলছেন, আমিও বলছি। কিন্তু আমি সলিলদাকে একটা প্রশ্ন করবো, সলিলদা আপনি তো একজন দুধে পুলিশ অফিসার ছিলেন, সব রেট, সব জায়গায়, সব সময়, সব থানাকে নিয়ে কি করা সম্ভব? লোকাল পুলিশ গেলে অনেক সময় ইনফরমেশন লিক হওয়ার সম্ভাবনা থাকে। আপনি এখানে বসে, আমিও এখানে বসে, আমরা এটা বলতে পারবো না, কুমারীর বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে। হ্যাঁ হয়েছে তো, প্রশ্ন আরে গেছিল, একা গেছিল বলে হয়েছে, একা গেছিল বলে হবে কেন? আপনি বলুন তো, একটার পর একটা পরীক্ষা কিভাবে বাতিল করা হচ্ছে, স্থগিত করা হচ্ছে? বলতে দাও আমাকে। এরকম বলতে দিয়ে বারবার ইন্টারাপ্ট করলে না, বলার লাইনটা নষ্ট হয়ে যায়। আপনি বললেন, এখনো 13 বছর পর, এখনো 13টা বছর পর তৃণমূল সর্বত্র সিপিএম এর ভূত দেখে, সরকারি দপ্তর থেকে বিভিন্ন জায়গায়। আর ওখানে তো ট্রান্সফরমেশনটা হয়েছে 6 মাস হয়নি, 6 মাস বেরিয়ে 7 মাস 8 মাস হবে, হয়নি। মানুষ পাল্টে গেছে নাকি? ওখানকার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জড়িত, অভিযোগ প্রমাণিত অলমোস্ট। সেখানে তারা যে এটার পেছনে নেই, এটা আপনি এখন কি করে জানবেন? নন্দীগ্রামে একটা ঘটনা ঘটলে সেই ঘটনার দায় সবসময় শুভেন্দু অধিকারীর দিকে যায়, আর এখানে কোনো ঘটনা ঘটলে সব দায় বিজেপির দিকে যাবে কেন? আপনাকে দেখতে হবে ওখানে কারা সংগঠিত, কারা না। না কোনো মাথা আছে কিনা, কোনো বড় চক্র কাজ করছে কিনা, এটা আমরা কেউ জানি না, এখনো সেটা সামনে আসে না। আমি বলছি একটা গুজবের জন্য 200-300 লোক জড়ো হয়ে গেল। কত মহিলা রয়েছে সেই 200-300। না না প্রাথমিক স্তরে যদি দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেওয়া হয়, পরের দুদিনের মধ্যে আবার টিভি ক্যামেরার সামনে সেই সাংবাদিক, সেই চ্যানেলের সামনে যখন সেটাকে আবার স্বীকার করে নেওয়া হয়, জানবেন তার ভেতরে দৃঢ়তা থাকতে হয়, তার ভেতরে দৃঢ়তা থাকতে হয়। অনেক কথা শুনছিলাম যে এক ঝাঁক বিজেপি নেতার নাম এসছে, তৃণমূলের যিনি আছেন তিনি বলছিলেন। আমি প্রশ্ন করি, এই নামগুলোকে সিআইডি নিয়ে এসেছিল? আমরা বলেছি নিরপেক্ষ তদন্ত হবে, হচ্ছে।
কিছু অতৃপ্ত আত্মা বলছেন যে জুডিশিয়াল এনকোয়ারি হোক। আরে জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশেই গেছে। আমরা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে চলে যাইনি পশ্চিমবঙ্গের মতন। আমি একটু বলতে দিন, জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে না, ফর ইওর ইনফরমেশন, জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে না, সমস্ত বিষয়টা চলছে। কারণ জুডিশিয়ারি আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তিনি বলছেন বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে, যে কারণে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই তদন্তে। কেউ বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি 78 বছরের স্বাধীনতায় 75টা বছর যারা পশ্চিম ভারতবর্ষের রাজত্ব করেছে তারা কত পদত্যাগ করেছে, তুমি জানোই না। পদত্যাগ করেছে, কথা বলবেন তুমি জানোই না। কংগ্রেস আমলে পরীক্ষা দিয়েছে পশ্চিমবঙ্গে কিভাবে হতো, আপনি তো সেইভাবে পরীক্ষা দিয়ে অনেক রেজিগনেশন দিয়েছে, দায়িত্ব দিয়েছে। আমি প্রশ্ন করি কংগ্রেস আমলে তুমি জানোই না কিভাবে না খাউঙ্গা না খানে दूंगा। अरे खाने तो नहीं दे रहा, এর জন্য পরীক্ষা বাতিল, খানে তো নেই। প্রশ্নগুলো সামনে কে এনেছে সেটা বিচার্য বিষয়। হ্যাঁ, 30 লাখ 35 লাখ এসব তো খেলা আছেই। পশ্চিমবঙ্গেও তো চাকরি দিতে 8 লাখ 10 লাখ করে হয়েছে। আমি কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে আপনার কথা বলছি। ডিজিকে বলির পাঠা করা হয়েছে, এখানকার মতন কনস্টেবল আর এএসআইদের বলির পাঠা করা হয়নি। হ্যাঁ, কাউন্সিলিং বন্ধ করতে হবে, কাউন্সিলিং বন্ধ করতে হবে, লিখে দিন যে কাউন্সিলিং বন্ধ হলে আপনি আবার এসে উল্টো কথা বলবেন না। সংবাদ মাধ্যমের কি যায় আছে, বন্ধ হলেও বলবে, আর যদি কালকে প্রমাণ হয় যে প্রশ্ন ফাঁস হয়েছে তাহলেও বলবে। আমি একটু বলিনি, আমি আপনাকে বলছি এই যে ধরুন আপনি একটা অ্যাপ্রিহেন্ড করেছেন না, কোথাও কনফার্ম রয়েছে যে এখানে দুর্নীতি হচ্ছে বলে আজকের পরীক্ষাটা বন্ধ করা হয়েছে। আপনি আমায় বলুন তো, এই দুর্নীতি জানা সত্ত্বেও যদি সরকার সেই পরীক্ষাটা হতে দিত তাহলে আপনারা কি বলতেন? প্লিজ, আমি একটা জিনিস দেখলাম, আমাদের সেলিম সাহেব বলছিলেন আরএসএস। আরে যারা শিক্ষায় অনিলায়ন করেছে, যারা ইংরেজি তুলে দিয়ে পশ্চিমবঙ্গের ছেলেদের অনেকটা পিছিয়ে দিয়েছে, তারা আরএসএস এর কথা বলবে? আমি বলি দেশের আপনার কথাই তো বলছি, আমি আপনাকে বলছি দেশের বৃহত্তম শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে টিভিতে কে বলছে? দেশের বৃহত্তম অর্থনৈতিক দুর্নীতির অন্যতম নায়ক কুণাল ঘোষ। এই যদি আজকে একটা সরকারের স্ট্রাকচার হয় তাহলে মানুষ যাবে কোথায়? আপনি বলুন, একটা ছেলের কথা বলছেন যে এখানে স্টেশনে পৌঁছে গেছে, মানে এক্সামিনেশন হলে পৌঁছে গেছে, কিন্তু ওই ছেলেটা সমস্ত পরীক্ষা দেওয়ার পর যদি জানতে পারতো যে শুধুমাত্র তার টাকা নেই বলে সে পরীক্ষাটায় চান্স পেল না, সুযোগ পেল না, তাহলে তার মানসিকতা কোথায় যেত? আর পশ্চিমবঙ্গে 19 সালে এই সজলদাকে একটু শেষ করতে দিন। সাংবাদিকদের ইন্টারোগেশন করা হচ্ছে প্রতিদিন, অস্বীকার করা হচ্ছিল প্রশ্ন। সজলদা আপনি এত কথা বললেন তো, একটা ঘটনাকে জাস্টিফাই করতে গিয়ে আরো এক এক করে দুর্নীতির লিস্ট আপনি ধরিয়ে দিলেন, সামনে আনলেন। যে পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় আনছেন এখন, আগে মনে ছিল না? আমি বলছি আগে কি করছিল? এখন পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 এখন কার্যকরী হলো। না না, হলো কেন? ইন্টেলিজেন্সের কাছে কোনো খবর থাকবে না? না না, এক সেকেন্ড, ডার্ক ওয়েবে প্রশ্ন ফাঁস হয়ে গেল। সজলদা একটু শুনতে হবে তো, আমি বলছি নিটে